এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। শোনো ইয়ান, যতক্ষণ বাসায় থাকবে কিছুক্ষণ পর পর যে খেয়াল করবে তার কিছু লাগবে নাকি? রায়াতকে নিয়ে অত সমস্যা নেই, ও নিজে এসে বলবে ওর কি লাগবে, তারপরও তুমি খেয়াল রাখবে, মনে থাকে যেন। আদেশের সুরে বললেন নীরা। জুলেখা হাসি মুখে মাথা নাড়ালো। আচ্ছা মা, আমি খেয়াল রাখবো, আপনি চিন্তা করিয়েন না। নীরা আবারও পিছে ফিরে ছেলেকে দেখলেন। তার আবার চিন্তা নেই। ছোট ছেলেকে নিয়ে তার দুশ্চিন্তার অন্ত নেই। এই ছেলেকে একদিন রেখে সে কোথাও যেতে পারে না। দেশে যতদিন ছিল না নীরা ভাবে এত বছর কিভাবে সব সামলেছে ইউএসএ। এত চাপা স্বভাবের হয়েছে ছেলেটা। অন্যের ছেলে মেয়েদের পড়তে বসাতে হয় জোর করে, আর তিনি তার ছেলেকে জোর করে পড়া থেকে উঠাতেন। সারাদিন নিজের রুম থেকে পড়া আর রাত জেগে পড়া। রুমে থাকতে থাকতে তার চোখে পর্যন্ত সমস্যা দেখা দেয়। ডাক্তারের পরামর্শে তাকে প্রতিদিন ঘন্টা খানেক পর পর 10 মিনিট করে সূর্যের আলোতে থাকতে হবে। এই সমস্যা দূর করতে তার কম ভোগান্তি পোহাতে হয় না। তিনি মোটেও চাননি আদরের ছেলে চোখের সমস্যা নিয়ে চশমা পড়ুক। এছাড়াও এমন অনেক ভোগান্তি সইতে হয়েছে তাকে। হয়তো 10টা রাতকে মানুষ করতে তিনি যে পরিমাণ পরিশ্রম করবেন তার থেকে বেশি পরিশ্রম করেছেন এক ইয়ানকে মানুষ করতে। ছোট্ট শ্বাস ফেলে ইয়ানের উপর থেকে দৃষ্টি সরিয়ে নিলেন। নীরা দৃষ্টি সরাতেই ইয়ান তাকে মুচকি হাসলো। নীরা এসো, দেরি হয়ে যাচ্ছে, আমরা হয়তো নিতুদের পৌঁছানোর পর পৌঁছাবো। রাউসাদ কথা আসতেই নীরা তাড়াহুড়ো করে জুলেখার দিকে তাকিয়ে বলল, যাইতেছি আম্মা। বলে জুলেখা পা চালিয়ে বাড়ির ভেতরে চলে গেল। নীরা সেদিকে থেকে দৃষ্টি ফিরে স্বামীর পাশে এসে দাঁড়ালেন। রাউসাদ গাড়ির দরজা খুলে ইশারায় নীরাকে গাড়িতে উঠতে বললেন। নীরা আরও একবার গম্ভীর মুখে ছেলেদের পানে তাকালেন। সহসা ইয়ান এগিয়ে আসলো। মায়ের কাছে দাঁড়িয়ে পকেট থেকে এক হাত বের করে নীরাকে জড়িয়ে ধরল। মাথায় চুমু খেয়ে বলল, সাবধানে যেও মম, পৌঁছে জানিও, নিজের যত্ন নিও এবং বাবারও। আমি কিছু গার্ডস পাঠিয়ে দিচ্ছি গাড়িতে, সেখানে যে ওইসব জিনিস তারা বহন করবে। তোমার দাদু বাড়িতে মানুষের অভাব হবে না ইয়ান, সেটা জমিদার বাড়ি, ভুলে যেও না। ইয়ানের কথার বিপরীতে গম্ভীর আওয়াজ তুলে বলল নীরা। আমি জানি জমিদার রেওয়াজ খানের লোকের অভাব হবে না, তবে তাকে এটাও বুঝিয়ে দিচ্ছি আশফিক ইয়ান খানেরও লোকের অভাব নেই। কথাগুলো বলতে বলতে নীরাকে ছেড়ে পাশে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল ইয়ান। রাউসাদ খান ছেলের কাঁধে হাত রেখে হেসে বললেন, আমার বাবার সমান হয়েছো নাকি সেটা বুঝতে চাইলে আমার বাবার মুখোমুখি হতে হবে ইয়ান খান। অবশ্যই দাঁড়াবো, তোমার বাবাকে রেডি থাকতে বলবে। রায়াত প্রত্যুত্তর করলো রাউসাদ খানের কথায়। ইয়ান কিছু বলল না, নিশ্চুপ থাকলো। একটু পর জুলেখা এসে জানালো ভেতরে আর কিছু নেই। রায়াত মা বাবাকে জড়িয়ে ধরে বিদায় জানালো। রাউসাদ খান নিজেই ছোট ছেলেকে জড়িয়ে ধরে বলল, বাবার মতো হয়েছো কি না সেটা তো পরে বলবো, কিছু অনেক আগেই নিজের ছোটো চাচ্চুর মতো হয়েছো, খুব শীঘ্রই ছোটো চাচ্চুর মুখোমুখি হও। দুজনেই গাড়িতে উঠে বসলেন। রায়াত হাসি মুখে হাত নাড়িয়ে বিদায় দিল। 3টে গাড়ি বাড়ি থেকে বেরিয়ে গেল। বাড়ির গেট পেরিয়ে আসতেই নীরা সিটের সাথে গা এলে দিল। রাউসাদ স্ত্রীর কাঁধে হাত রেখে বলল, চিন্তা করো না। রায়াত ইয়ানের কাঁধ জড়িয়ে ধরে বলল, চল অফিসে যা, আমিও হসপিটাল যাই, রাতে এসে আড্ডা দেবো পাক্কা, কোনো বাহানা দেখাবি না। দরজায় নক করার শব্দে ভাবনা থেকে বেরিয়ে আসলো ইয়ান। ফিরে তাকালো দরজার দিকে, অনুমতি দিল ভেতরে আসার। ঋতুরা গ্রামে আসতে দেখে তাদের রিসিভ করার জন্য জমিদার বাড়ির সবাই আছে। শুধু তাই নয়, পরি আর তিতলির সব সঙ্গীরাও আছে। প্রাইভেট কারের দরজা খুলে বেরোলো নিতু, অবাক দৃষ্টিতে বাড়ির সবার দিকে তাকিয়ে। নিতুর মা বাবাও বেরিয়ে এসে এগিয়ে গেছেন কথা বলতে। পরি ছুটে এসে 2 হাত দিয়ে নিতুর গলা জড়িয়ে ধরল। নিতু নিজেকে সামলে হেসে দিল, নিজেও 1 হাত দিয়ে পরীকে জড়িয়ে ধরল। তিতলিও এগিয়ে এলো। কেমন আছো নীতি আপু? নিতু হালকা হেসে পরীকে সোজা করে দাঁড় করিয়ে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো?
তিতলি মিষ্টি হেসে মাথা নেড়ে বোঝালো ভালো আছে। নিতু এগিয়ে গিয়ে এক হাত দিয়ে তিতলিকে জড়িয়ে ধরলো। আচ্ছা তোমরা দাঁড়াও, আমি সবার সাথে কথা বলে আসি। কথাটা বলে নিতু এগিয়ে যায় বাকি সবার দিকে। পেছন থেকে পরি অবুঝ কণ্ঠে বলে, ভাইয়ার সাথেও কথা বলবে। তিতলি ফিক করে হেসে দেয়, সাথে পরিও। মাশাল্লাহ, নাত বউ তো আমার বেশ মিষ্টি দেখতে। নিতু মুচকি হাসে। গ্রামে নিতুদের বাড়ি আছে, সেখানে উঠেছে ওরা। তবে পরীর বাবা রিয়াদ বলেছিল তাদের বাড়িতেই উঠতে, কিন্তু তাতে নিতুর বাবার আপত্তি করে সবটা বুঝিয়ে বলেন রিয়াদ আর রাশেদকে, তাই তারা সেখানেই উঠেছে। তবে দুপুরের খাবার তাদের বাড়ি খাবে, এতে সাফ সাফ জানিয়ে দিয়ে আসে রাশেদ আর রিয়াদ। তাই এখন নিতু এবং তার মা বাবা সবাই জমিদার বাড়িতে। নিতুর মা রিজা এবং রিতার সাথে কথা বলছেন সোফায় বসে, আর নিতুর বাবা রাশেদ রিয়াদের সাথে কথা বলতে বলতে বাড়ির বাইরে গেছেন। অন্য সোফায় বসে জাহানারা, আর এক পাশে নিতু, আর অন্য পাশে তিতাস। তিতাসের পাশে পড়ে সোফায় পা তুলে বসে মুখে হাত দিয়ে সবার কার্যকলাপ দেখছে। আমার দাদু ভাইয়ের পাশে খুব মানাবে তোমায়। জাহানারার কথায় পরে মুখে হাত রেখে বলে, দেখতে হবে না পছন্দ করছে কে। তিতাস সুযোগ বুঝে পরের মাথায় টোকা মেরে নিচু আওয়াজে পরীকে ভাঙায়। দেখতে হবে না কে পছন্দ করেছে, তুই বানর বলে আর একটা বান্দরকে পছন্দ করেছিস। আহ ভাইয়া। আরো কিছু বলবে তার আগে পরি মায়ের ইশারা পেয়ে চুপ করে যায়। মিসেস রিতা পরীকে পা নামিয়ে বসতে বলেন ইশারায়। পরি সুরসুর করে পা নামিয়ে বসে। নিতুর মা মিসেস শাহেদা পরীর দিকে হাস্যোজ্জ্বল মুখে তাকে বলেন, পরি, তোমার জন্য আচার এনেছি, খেয়েছো তুমি? কথাটা শুনে খুশিতে পরীর মুখ জল করে ওঠে। আমার জন্য আচার এনেছেন আন্টি? হ্যাঁ এনেছি তো। কেন, তুমি জানতে না? পরি দুপাশে মাথা নাড়ল। মিসেস রিতা এবার সোফা থেকে দাঁড়াতে দাঁড়াতে প্রত্যুত্তর করলেন, না আপা, আমি পরীকে বলিনি, বললে এই দুপুরবেলায় খালি পেটে আচার খাওয়া শুরু করতো। আরে আপা থাক না, ছোট মানুষ, এই বয়সেই তো এসব মজা করবে। আম্মু না পরি, দুপুরে খাওয়া দাওয়ার শেষে তুমি আচার খেতে পারবে, তার আগে নয়। পরি মুখ ফুলিয়ে বসে রইল। তিতাস একটা আঙ্গুল দিয়ে পরির ফোলা মুখে টুকুস করে খোঁচা দিল। ভাইয়া। পরি উঠে দাঁড়িয়ে হাতের তালু তিতাসকে দেখে বলল, পরে গুনে গুনে হিসাব নিব। আচ্ছা আচ্ছা পরি, আসো আন্টির পাশে এসে বসো তো। পরি কোনো কথা না বলে মিসেস শাহিদার পাশে গিয়ে বসলো। রিতা রান্নাঘরে যেতে তিতলিও তার পিছু পিছু যায়। রিতার সাথে সাথে রান্নার তদারকি করে সে নিজেও। এমনিতে তিতলি রান্না পারে, তবে তেমন করা হয় না, আসলে করার প্রয়োজন হয় না। বাড়ির আদরের বড় মেয়ে হলেও কিছু কিছু বিষয়ে তাকে নির্দেশ দেওয়া হয়, সেগুলো সব সময় মেনে চলে তিতলি। এই বাড়ির কোনো মেয়ে কাজে অকর্মার ঠিকই হবে না। তিতলিকে রান্না শেখানো হয়েছে, তারপরে পরীকেও শেখানো হবে, তবে তা অনেক দেরি। দুপুরে খাওয়া দাওয়ার সবাই একসাথে করলো। খাওয়া শেষে সবাই সোফায় বসলেও পরে তিতলি নিতুকে নিয়ে দোতলায় চলে যায়। সাথে রায়তাও আছে। তাদের মনে হয় বড়দের সিরিয়াস কথার মাঝে তাদের কোনো কাজ নেই। দোতলার বারান্দা দিয়ে হাঁটছে ওরা। গোলাকার বারান্দার মধ্যেখানে বৃত্তের মতো গোল করে পুরোটা ফাঁকা। পরে হাঁটতে হাঁটতে একেবারে উঁকি দিলেও নিচে। বারান্দার বুক পর্যন্ত রেলিং দেওয়া, তবে তা ইট সিমেন্টের কারুকার্য করা, পুরনো দিনের আভিজাত্য বহন করে। এমনিতেই এবারের আনাচে কানাচে আভিজাত্য ভরপুর। রেলিংয়ের পাশে মাঝে মধ্যে দুটো একটা করে বেতের মোড়া রাখা। দুটো মোড়ার কাছে দাঁড়ালো ওরা। পরে আরও দুটো মোড়া নিয়ে এলো একটু দূর থেকে। গোল করে বসলো রেলিংয়ের কাছে ওরা চারজন, পরে তিতলি, নিতু আর রায়তা। আচ্ছা বৌমণি, আজকে ভাইয়া আর তোমার বিয়ের তারিখ ঠিক করবে? পরি প্রশ্ন করলো নিতুর উদ্দেশ্যে। নিতু কিছু বলার আগে তিতলি বলল, নিতু আপু কিছুই জানে না পরি, আমি বলছি মেঝো বাবা মেঝো মা ফুপিরা আসবেন, তারপর বিয়ের তারিখ ঠিক করতে যাবে বড়রা সবাই নিতু আপুদের বাসায়। পরি দুবার চোখের পলক ঝাপটালো, উচ্ছ্বসিত কণ্ঠে বলল, কখন আসবে মেজমা? ফুপিরা আসবে? কেন তুই জানিস না আজ আসছে? তিতলি অবাক হয়ে প্রশ্ন করলো। পরি দুদিকে মাথা নেড়ে না বোঝালো। তিতলি কপাল চাপড়ালো, এদিকে রায়তা ফিক করে হেসে দিল, আর নিতু মুচকি মুচকি হাসলো। সেটা জানতো আজ এ বাড়ির অন্য সদস্য বাড়ির মেঝো ছেলে আসছে, অর্থাৎ তার মেঝো শ্বশুর। তিতলিদি, তুমি যে কি বলো, ওকে আদৌ বাড়ির কোনো খবর রাখে? রায়তা হাসতে হাসতে বলল। পরে মুখ ভেঙচি দিল রায়তাকে।
কালও তো খেতে বসে বলল সবাই, আর আজ সকালেও তো বললো তুমি যখন মা লাগাচ্ছিলে। পরি মাথা চুলকে বোকা হাসি দিল। আচ্ছা এসব বাদ দাও বৌমনি, তুমি বলো বিয়েতে তুমি কি পরতে চাও, শাড়ি নাকি লেহেঙ্গা? পরি কথা ঘোরানোর জন্য নিতুকে প্রশ্ন করলো। পরির কথায় তিতলিও সায় দিয়ে বলল, হ্যাঁ আপু, তুমি কিন্তু হেজিটেট করবে না। তোমার যদি বিয়ের দিন লেহেঙ্গা পরতে ইচ্ছে করে তাহলে বলবে, কোনো প্রকার সমস্যা নেই। গ্রাম তো কি হয়েছে। তিতলির কথার প্রত্যুত্তরে মুচকি হাসলো সে। মুচকি হাসি ঠোঁটে রেখে বলল, না তিতলি, আমি সব অনুষ্ঠানে শাড়ি পরতে চাই, এটাই আমার ইচ্ছে। লেহেঙ্গার থেকে শাড়িই বেশি ভালো লাগবে। রায়তা মাথা নাড়লো স্বভাব অনুযায়ী, বলে ফেললো, হ্যাঁ ম্যাম, শাড়ি সব থেকে বেশি ভালো হবে। আর আপনি তো অনেক সুন্দর, আপনাকে আরো ভালো লাগবে। নিতুর ঠোঁটের হাসিটা চড়া হলো রায়তার কথায়। সে রায়তার মুখের পানে তাকিয়ে বলল। রায়তাও এবার বোকা বোকা হাসি দিল, মাথা দুলিয়ে সায় জানালো, আচ্ছা ঠিক আছে, হলুদের দিন তোমাকে আমি হলুদ ফুলের মালা গেঁথে দিব বৌমনি। হলুদ শাড়ির সাথে হলুদ হলুদ সুন্দর লাগবে না? হ্যাঁ পরি, বিষয়টা আমিও ভেবে রেখেছি। এমনিতে তো গ্রামের বিয়েগুলো এমনই হয়। পরীর কথায় সায় জানিয়ে তিতলি বলল। নিতু শুধু এদের একের পর এক প্ল্যান শুনে যাচ্ছে আর মুচকি মুচকি হাসছে। আরও প্রায় 20 মিনিট মতো ওরা গল্প করলো। নিতুকে দোতলা ঘুরে দেখালো যতটুকু সম্ভব হলো। অতপর নিতুরা সবাই বিদায় নিয়ে চলে গেল। যেহেতু পরীর মেজো বাবারা এখনো এসে পৌঁছায়নি আর নিতুদেরও তো বাড়িতে গোছ গাছ আছে, তাই আর ওদেরকে আটকালো না কেউ। এমনিতেই কাল তো দেখা হবেই। সবাই এসে আবার বারান্দায় বানানো ড্রয়িং রুমের সোফায় বসলো। পরি চুপি চুপি পা বাড়াচ্ছিল বাইরে যাওয়ার জন্য, হঠাৎ কোত্থেকে রীতা এসে খাপ করে হাত ধরে ফেললো পরির। পরি চমকে উঠে পিছে ফিরে তাকালো, মাকে দেখে একগাল হাসলো। আম্মু কিছু বলবে? রীতা চোরা চোখে চেয়ে রইল মেয়ের দিকে। বলবো তো অনেক কিছুই পড়ি। পরি সুন্দর করে হাসি দিতে চাইলেও হাসিটা হয়ে গেল চোরের মতো। হেসে মাথা নাড়ালো। হ্যাঁ বলো না আম্মু। রীতা আঙ্গুল উঁচিয়ে বলতে লাগলো, তোকে আমি কি বলবো বল? রোদে ঘুরে ঘুরে গায়ের রং পুড়িয়ে ফেলেছিস, দিনে দিনে কি হচ্ছিস দেখেছিস? পড়ি, আমি তোকে নিয়ে কি করব বল? একটা কথাও শুনিস না আমার। একটা কথা আমি তোকে বলছি, তোর মেজমারা আসছে, ফুপি আসছে, ভুলেও যদি এখন বাড়ি থেকে বেরোস তোর কিন্তু খবর আছে। রীতার রাগারাগি করার মাঝে রেওয়াজ খান নিজে গলা বাড়িয়ে বললেন। রীতার রাগে চোখে একবার মেয়ের দিকে তাকিয়ে হাত ধরে টেনে নিয়ে গেলেন রেওয়াজ খানের সামনে। বাবা, আপনি নিজেই দেখেন মেয়েটা দিনে দিনে কি হচ্ছে। আমি ওর এত যত্ন করি আর ও কি করে দেখেন। আপনি ওকে ধরে রাখেন, ও যেন বাড়ি থেকে বেরোতে না পারে। একটু পর বাড়িতে সবাই আসবে আর ও বাড়ি থেকে বেরোচ্ছে এত রোদ মাথায় নিয়ে। খুব নিচু এবং শান্ত কণ্ঠে কথাগুলো বলল রীতা। শ্বশুরকে সব সময় আকার সমান মান্য করে চলে সে। শ্বশুরের উপর কখনো ছুটপাট দেখানোর সাহস তার নেই। পুরীকে রেওয়াজ খানের পাশে বসে চলে গেলেন রীতা। পুরী মুখ ফুলে বসে রইল। রেওয়াজ খান হালকা হেসে পুরীর মাথায় হাত বুলিয়ে দিলেন। দিদিভাই এখন বেরোতে নেই, আর ঘন্টাখানেক পর তোমার ফুফি মরিজা মেজমা সবাই আসবে তো। 30 মিনিট পর রীতা এসে পরী আর তিতলিকে উঠে দোতলায় নিয়ে গেল। তাড়াতাড়ি নামাজ শেষ করার তাড়া দিলেন। মায়ের করার নির্দেশে দুজনেই তাড়াতাড়ি নামাজে দাঁড়ালো। রীতা ওদের দেখে চলে গেলেন নিজের কাজে। তার তো কাজের শেষ নেই। রিজাকে রান্নাঘরে দেখে এদিকে এসেছেন। 20 মিনিট পর আবার রীতা আসলেন তিতলির ঘরে। দুজনেই নামাজ মাত্রই শেষ করে উঠেছে। হাতে থাকা চেন, কানের দুল, আংটি, সোনার বালা সব বিছানায় রেখে তিতলির ড্রেসিং টেবিলের সামনে থেকে প্রয়োজনীয় জিনিস আনতে আনতে বললেন, দুজনেই বিছানায় বস তাড়াতাড়ি, আমার ওইদিকে কাজ আছে। রীতার কথার ভাবেই তার ব্যস্ততার প্রকাশ। দুজনে সুরসুর করে বিছানায় বসে পড়লেন। রীতা আগে নিজ হাতে তিতলির চুল বেঁধে দিলেন। দুজনেরই লম্বা কোমর ছাড়ানো চুল, তবে পরীর থেকে তিতলির চুল বেশি বড়। পরীর চুল কোমর পর্যন্ত আর তিতলির কোমর থেকেও আরও নিচে। তিতলি নিজে চুল বাঁধতে পারলেও তিনি মাঝে মাঝে নিজে তিতলির চুল বেঁধে দেন। এক মেয়ের সামনে শুধু অন্য মেয়ের যত্ন নেন না রিজা বা রীতা। তিতলির চুল বেঁধে তার হাতে চেন, আংটি, কানের দুল দিয়ে পরে নিতে বললেন। এরপর পরীর কাছে গিয়ে পরীর খোলা লম্বা বেনি করতে ব্যস্ত হলেন। শোনো, আজ কিন্তু ভুলেও বাড়ি থেকে বেরোবে না। যদি আমি জানতে পারি তাহলে খবর আছে। নিজের কথা শেষ করে পরীর গলায় চেন, কানে কানের দুল আর হাতে আংটি পরিয়ে দিলেন। হাতে নকশা করা ছোট বাচ্চাদের যেমন বালা পরানো হয়, বালার শেষ মাথায় দুটো মার্বেলের মতো থাকে।
তেমনি সোনার দুটো চুড়ি পরিয়ে দিলেন। পরীর পায়ের দিকে নজর দিতেই দেখলেন নূপুর নেই। মুঠো কুচকে পরীর দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, তোমার নূপুর কই পরি? পরি আঙ্গুল দিয়ে ড্রেসিং টেবিলের দিকে ইশারা করে বলল। রিতা সেখান থেকে নূপুর এনে পরীর হাতে দিলেন। পরে নাও। পরি লক্ষ্মী মেয়ের মতো পায়ে নূপুর পরে নিল। পরি আর তিতলির গায়ে একই ডিজাইনের সকল ছোটখাটো গহনা। নিচে যাও, ওরা সবাই এলো পরে। দুষ্টুমি করবে না পরি, মনে থাকে যেন। পরি ঘাড় কাত করে সায় দিল। তিতলি পরির হাত ধরে রুম থেকে বেরিয়ে এলো। তার মাথায় ওড়না দেওয়া। আজ সে কালো কালারের 3 পিস পরেছে। এখন থেকে সেলোয়ার কামিজে তাকে পরতে হবে। সে মাঝে মধ্যেই ঘাগরা পরতো, এখন বড় হয়েছে, নিজের পোশাকেও তো পরিবর্তন আনতে হবে। বেশিরভাগ সময় সে সেলোয়ার কামিজ পরে। নিচে এসে দেখলো সেখানে সবাই উপস্থিত আছে। ওরাও গিয়ে সবার সাথে বসলো। সবার অপেক্ষার অবসান ঘটিয়ে বাহিরে গাড়ির হর্ন শোনা গেল। বাড়ির একমাত্র মেয়ে আর মেজ ছেলে, ছেলের বউ এসে উপস্থিত হলো। 5টা গাড়ি খান বাড়িতে এসে থেমেছে। গ্রামের মানুষ গেটের কাছে এসে উকিঝুঁকি দিচ্ছে। অনেকে আবার ভেতরে এসে এক কোণায় দাঁড়িয়ে আগ্রহ ভরা চোখে তাকিয়ে আছে। এক এক করে গাড়ি থেকে সবাই নামলো। প্রিয় কিছু মুখ, রেওয়াজ খানের সুযোগ্য মেজপুত্র এবং তার পত্নী। অন্য গাড়ি থেকে তার একমাত্র আদরের রাজকন্যা আফিয়া এবং তার স্বামী আবির আহমেদ বেরিয়ে আসলেন। রেওয়াজ খান খুব শখ করে মেয়ের নাম রেখেছিলেন আফিয়া, যার অর্থ পূর্ণবতী। আল্লাহ তাআলা তার মেয়েকে পূর্ণবতী বানিয়েছেন। জাহানারার চোখে অশ্রুকণা চিকচিক করছে আদরের মেয়ে আর ছেলেকে দেখে। হাসি মুখে আফিয়া এগিয়ে আসছে মা বাবার দিকে। মিসেস জাহানারা এগিয়ে গিয়ে মেয়েকে 2 হাতে জড়িয়ে ধরলেন। বয়স হলেও তার শরীরের শক্তি এখনো কমেনি। ধাপ ধপিয়ে এখনো সে জমিদার বাড়ির টহল দিতে পারেন। আগেকার দিনের মানুষ কিনা। আফিয়া চমৎকার মনোমুগ্ধকর হাসি ঠোঁটে রেখে মাকে শক্ত করে জড়িয়ে ধরল। রেওয়াজ খান এগিয়ে এসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। আফিয়া মাকে ছেড়ে রেওয়াজ খানকে জড়িয়ে ধরলেন। সে প্রতি মাসে না আসতে পারলেও 2 মাস পর পর ঠিকই আসে। আর প্রত্যেকবার মিসেস জাহানারার চোখে পানি থাকবেই। রাওশাদও এসে বাবা মাকে জড়িয়ে ধরলেন। আফিয়া গিয়ে নিজের বড় ভাই এবং ছোট ভাই রিয়াদ খানের সাথেও কুশল বিনিময় করলেন। রাশেদ বোনকে এক হাতে দিয়ে জড়িয়ে মাথায় চুমু খেলেন। কত আদরের বোন! এই বোনকে কেউ কখনো কষ্ট দিলে তার কি অবস্থাটাই না করতো সে আর রাওশাদ। একবার একটা ছেলেকে আফিয়াকে ধাক্কা দেওয়ার তাকে মারতে মারতে নাক মুখ দিয়ে রক্ত বের করে দিয়েছিল। এমন কিছু রেকর্ড না, অসংখ্য রেকর্ড আছে তাদের। সেই সব দিনের স্মৃতি যেন আজও চোখের সামনে ভাসে। হঠাৎ কারোর কণ্ঠে ভাবনা থেকে বেরিয়ে আসলেন রাশেদ। তার সামনে দাঁড়িয়ে তার ভাইয়ের বউ নীরা। পুরো নাম মেহরিমা নীরা, তবে এবারের সকলেই তাকে মেহরিমা বলে ডাকে। নীরা শ্বশুর শাশুড়িকে সালাম করে বড় ভাসুরের সঙ্গে কথা বলতে এসেছেন। কেমন আছেন বড় ভাই? রাশেদ হালকা হেসে জবাব দিলেন, ভালো আছি মেহেরিমা। তোমাদের আসতে কোনো সমস্যা হয়নি তো? বেশি দেরি হয়ে গেল কেন আসতে? আর বলবেন না বড় ভাই, বাড়ি থেকে বেরোতে দেরি হয়ে গেল, তাই তো এত দেরি। রাশেদ মাথা নাড়ালেন। আচ্ছা ঠিক আছে, বাদ দাও, এসে তো পড়েছ। প্রত্যুত্তরে নীরা মুচকি হেসে রিয়াদের দিকে তাকালো। তোমার উপর অনেক বড় দায়িত্ব রিয়াদ। তোমার কার্বন কপিকে গ্রামে আনার জন্য প্ল্যান করতে বসতে হবে। সে তোমার মতো সোজা কথা শোনার মানুষ না। রিয়াদ হালকা হাসলো বড় ভাবির কথায়। হাসি ওষ্ঠা ধরে রেখে বলল, অবশ্যই ভাবি, কার্বন কপিতে তো আমার, তাই আমি তাকে গ্রামে আনার ক্ষমতা রাখি। নীরা হেসে নিজের প্রিয় যা ও কম বয়সী বোনদের কাছে চলে গেল। সবাই অন্দর মহলে এসে আগে ফ্রেশ হতে গেছে। পরি আর তিতলি আজকে শুধু দর্শক। তাদের তো কেউ একবারও দেখলো না ফুপি ছাড়া। তাই তারা গুটি গুটি পায়ে এগিয়ে গেল তাদের ফুপিমণির ঘরের দিকে। ওদের যাওয়া দেখে রেজা ডাক দিলেন। মেয়ের হাতে ঠান্ডা শরবতের ট্রেটা দিয়ে বললেন, টেক ইট। তোমার ফুপির ঘরে যেহেতু যাচ্ছ, তাহলে ফুপিদের আর তোর মেজো বাবাদের কাছে এগুলো পৌঁছে দাও। এমনিতে পরি তেমন একটা পরিচিত ছিল না আগে তাদের মেজো বাবা আর তাদের মেজো মায়ের সাথে। এই 4 বছর আগে এসেছিল, তাই পরিরও তো মনেও নেই তাদের। পরি কখনো তাদের সাথে ফোনেও কথা বলতো না। সারাদিন ছুটে বেড়ানো মেয়েটা কখনো বাড়িতে না থাকার দরুন অন্যরা কথা বললেও তখন উপস্থিত থাকতো না। আসবো ফুপি? দরজায় নক করে প্রশ্ন করলো তিতলি। আফিয়া হাসি মুখে দরজার দিকে তাকিয়ে বলল, আয় আয় ভিতরে আয়, অনুমতি নেওয়া লাগে নাকি?
তিতলির ওড়নার কোনা ধরে মুখ ফুলিয়ে ভেতরে প্রবেশ করলো পরি। তিতলি তার ফুপি আর আঙ্কেলের কাছে গিয়ে দুটো শরবতের গ্লাস দিল। পরির কোনো ভাবান্তর দেখা মিলল না। তিতলি একবার ওর দিকে ফিরে ফুপির উদ্দেশ্যে বলল। তিতলির কথা শুনিয়ে আফিয়া অবাক হয়ে উঠে এসে পরির হাত ধরলো, নিজের পাশে বিছানায় বসিয়ে এক হাত দিয়ে জড়িয়ে ধরলো। কে তোকে পাত্তা দেয়নি শুনি? আমার চাঁদের মতো মেয়েটাকে কে দেখেনি? তিতলি হালকা হাসলো। ফুপি, আমি মেজো বাবা আর মাকে শরবত দিয়ে আসি। আফিয়া মাথা নেড়ে সায় দিলেন। তিতলি চলে গেল কামরার বাহিরে। আবির এগিয়ে এসে পরির মাথায় হাত বুলিয়ে দিল। কি হয়েছে ছোট আম্মু? এভাবে আর মন খারাপ করে থেকো না। আমি দেখি কে তোমার সাথে কথা বলেনি। আস্তে আস্তে দুজনের সাথে পরি গল্প করতে শুরু করলো। মধ্য দুপুর পেরিয়ে সন্ধ্যা নামলো। এখন জমিদার বাড়িতে আড্ডা আরো জোরদার হয়েছে। সবাই একসাথে অন্দরমহলের উঠানে বসেছে। নীরার পাশে তিতলি বসে আছে, পরি অনুপস্থিত। রিতা আরো একবার সিঁড়ির দিকে তাকালো, পরি আসছে। এতক্ষণ কি যে করছিল মেয়েটা, সে আগেই বলে এসেছে নামাজ শেষে নিচে আসতে, অথচ তিতলি চলে আসলেও পরি আসেনি। এই দিক থেকে নিজেও যেতে পারছিলেন না। তিনি ডাক দিলেন পরিকে। পরি, এইদিকে আসো। ওপরে কি করছিলে? তোমাকে না আমি নামাজ শেষে চলে আসতে বললাম? রিতার কথাই নীরা আর রাউসাদের কানে যেতেই তারাও পেছনে ফিরে তাকালেন। একটা সুরসী কিশোরী মেয়ে আসছে, মেরুন রঙের ঘাগরায় সবুজ সুতার কাজ করা, উপরের কোণে পর্যন্ত হাতা বিশিষ্ট ব্লাউজ, পুরোটা সবুজ কালারের, গায়ে ছোট ছোট অলংকার। নুপুরের আওয়াজ তুলে এদিকে আসছে, দুই পাশে দুটো বেনি এনে রাখা। নীরা অবাক হয়ে প্রশ্ন করলো, এটা পরি? রিয়াদের মেয়ে? হ্যাঁ নীরা, ও আমাদের পরি। তোমার সাথে দেখা হয়নি ওর। রিজা উত্তর দিলেন। নীরা নিজের বড় জায়ের দিকে তাকিয়ে নাসূচক মাথা নাড়ালো। রিজা হেসে পরীকে ডাকলেন তার কাছে। পরী গুটি গুটি পায়ে বড় মার কাছে গিয়ে দাঁড়ালো। পরী লক্ষ্মী মেয়েদের মতো মাথা নাড়ালো। পরীর মাঝে স্পষ্ট অস্বস্তির ছাপ দেখলেন রিতা। বুঝে উঠতে সময় লাগলো না মেয়েটার অস্বস্তি হচ্ছে চেনা হয়েও অচেনা মানুষদের দেখে। নীরার অবাক দৃষ্টি তখনও পরীতে নিবদ্ধ। সে হাতের ইশারায় পরীকে ডাকলেন। পরী অস্বস্তি মাখা চোখে একবার মায়ের দিকে তাকালো। রিতা চোখের পলক ফেলে যাওয়ার জন্য সায় দিল। পরীকে নীরা হাত ধরে তার পাশে বসালেন। তার চোখে ভাসছে আরও একটা মুখ, হুবহু এক মুখের দুজন ব্যক্তি যেন। নীরা এক হাত রাখে পরীর গালে, অবাক হয়ে শুধু ওর মুখপানে চেয়ে থাকে। পরীর অস্বস্তি যেন বেড়েই যাচ্ছে এমন করাতে। আম্মা, এ আমি কাকে দেখছি? এ তো দ্বিতীয় পরি। হুবহু পরির মতো দেখতে হয়েছে। নীরার কথায় পরিবেশটা কেমন শান্ত হয়ে যায়, সবাই কেমন চুপ হয়ে যায়। নীরার তখনও খেয়াল আসেনি সে কি বলেছে আর কোথায় বলেছে। সে তখনও পরীকে দেখতে ব্যস্ত। তাসকিয়া তুবা, তোমার নামের অর্থ জানো? পরি মাথা নাড়ালো, অর্থাৎ সে জানে। মিহি কণ্ঠে পরি বলে। নীরা চমৎকার হাসে। তার এই নাম শুধু কাগজে কলমে লেখা হয়, প্রকৃতপক্ষে তো বাড়ির সবাই তাকে পরি বলেই ডাকে। গত কদিনে নীরা যেন আরো বেশি উৎকণ্ঠা হয়ে গেছে। যখন রেওয়াজ খান আফসোস করে বললেন, আদরের নাতিনগুলো আমার কথা একবারও মনে করে না ইরা। অবশেষে রিয়াদ ভাবের কাছে হেরে গিয়ে বড় ভাইকে দিয়ে ফোন করালো রায়েদের কাছে। প্ল্যান মাফিক রায়েদ ফোন ধরার পর শুরু হলো মধ্য বয়সে এসে তাদের করা নাটক। রায়েত, তুই কোথায়? হ্যাঁ বড় চাচু, আমি হসপিটালে একটু ব্যস্ত আছি, কিছুক্ষণ পর কল ব্যাক করি। রায়েদের কথায় রাশেদ নাক সিটকালো। 18 বয়সের ছেলেরা তাকে ব্যস্ততা দেখাচ্ছে। বেটা তোদের কিভাবে গ্রামে আনি দেখ। মনে মনে এসব ভেবে রাশেদ নিজের কণ্ঠে অতিমাত্রায় বিচলিত ভাব ঠেলে বলল, আরে বাপ শোন, কি হয়েছে তোর বাপের? অসুস্থ হয়ে গেছে তোর বাপ। কত করে বললাম এতদিন পর গ্রামে আসলি, একটু বাড়িতে থেকে আবহাওয়াটা গায়ে শোয়ে নে, নয়তো অসুস্থ হবি। এখন কি আর তাগড়া যুবক আছিস? শুনলো না তোর বাপ, এখন অসুস্থ হয়ে কি কাহিল অবস্থা। বাপ তুই আয় তো একটু গ্রামে, তাড়াতাড়ি আয়। রায়েদ হতবিহ্বল হয়ে সব শুনল। তার কানে এখনো বাজছে রাশেদের বলা কথাগুলো। কদিন না গেল মাত্র, আর সে তো কত সতর্ক করে দিয়েছে বাবাকে। বাবা কিচ্ছুই মানেনি। বাবা কোথায় বড় চাচ্ছ? আমি কত করে সতর্ক রাখলাম, বাবা কিছুই শোনেনি। রাশেদ পাশ ফিরে একবার নিজের ভাইকে দেখে নিল। সে পায়ের উপর পা তুলে বসে বাড়িতে বানানো বুন্দিয়া মিষ্টি খাচ্ছে। আর বলিস না বাপ, ডাক্তার ইঞ্জেকশন দিয়ে গেছে,
আপাতত ঘুমে আছে। কি যে করবে বুঝছি না। তুই একবার গ্রামে আয়। বড় ভাইয়ের কথা শুনে রাউসাদ খানের গলায় মিষ্টি আটকে গেল। খুক খুক করে কাশতে লাগলেন। দেখ বাপ, তোর বাপ কি করছে শুনছিস? কাশি, ঠান্ডা, প্রেশার বাড়িয়ে কি অবস্থা। ফোনটা এগিয়ে রাশেদ খানের কাছে নিয়ে বলল রাশেদ। তারপর আবার নিজের কানে ধরল ফোনটা। ওদিকে রায়েত চেয়ার থেকে দাঁড়িয়ে পড়ল। তাড়াহুড়ো করে বলল, আমি 30 মিনিটের মধ্যে বের হচ্ছি বড় চাচু। তোমরা আবারও ডাক্তার ডাকো, আমি না আসা পর্যন্ত তাকে রাখো। মম ঠিক আছে তো? রাশেদ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, তোর মা তো আপাতত ঠিক আছে, তবে তার হাবভাবও ভালো লাগছে না আমার। তুই আয় তাড়াতাড়ি। আর ইয়ানকে বল আমি এই দিকটা দেখবো না, ওকে ফোন করব। আচ্ছা বড় চাচু, আমি রাখি। কথাটা বলেই তাড়াতাড়ি ফোন কাটলো রায়েত। হাতের কাছে ফাইলগুলো একদিকে সরিয়ে দিতে দিতে ইয়ানের নাম্বারে ডায়াল করলো। ইয়ান, মাত্র বড় চাচু আমাকে ফোন দিয়েছিল, বাবা নাকি অসুস্থ হয়ে পড়েছে। আমি 30 মিনিটে হসপিটাল থেকে বেরোচ্ছি, তুই গাড়ি নিয়ে জলদি আয়। ইয়ান ফোন রিসিভ করতেই অস্থিরতা নিয়ে বলল রায়েত। ইয়ানের কপালে ভাঁজ পড়ল। কপালের ভাঁজ ফেলে ভাইকে প্রশ্ন করলো, ওয়েট ভাই, কালকেই তো কথা বললাম, কই তখন তো সুস্থ ছিল, এক রাতের মধ্যে অসুস্থ হয়ে পড়ল। আরে গ্রামের হাওয়া এতদিন পর লাগছে, বয়স হয়েছে তো, তার উপর খাওয়া দাওয়া কি কন্ট্রোল করেছে ভেবেছিস? তাড়াতাড়ি বেরো, কথা পরে বলবো। ইয়ানের আর কোনো কথা না শুনে ফোন কেটে দিল রায়েত। ইয়ান কিছুক্ষণ চুপ করে নিজের ডেস্কে বসে থাকলো। তার বিচক্ষণ মস্তিষ্ক কিছু গভীরভাবে চিন্তা করছে। কিছুক্ষণ পর একটা অতি পরিচিত নাম্বার থেকে ফোন করে অপেক্ষা করতে লাগলো রিসিভ হওয়ার। দুবার দেওয়ার পর অবশেষে রিসিভ হলো ফোন। রেওয়াজ খানও যে মিথ্যা অভিনয় করতে পারে তা তো জানতাম না। তোমাকে কিভাবে আমার আইডল মানি বলো তো? প্রিয় নাতিনের কথায় ঠোঁট ছড়িয়ে হাসলেন রেওয়াজ খান। সহসা স্বাভাবিক কণ্ঠে প্রত্যুত্তর করলেন, আমি কি কোনো মিথ্যা কথা বলেছি দাদুভাই? কই, আমার তো মনে পড়ে না। তোমার সুযোগ্য পুত্ররা তো অসাধারণ প্ল্যান করেছে রেওয়াজ খান, তবে তাদের বলে দিও আমার সঙ্গে মাইন্ড গেম খেলতে সবাই পারে না। তুমি গ্রামে আসছো দাদুভাই? না, কোনো কথা শুনবো না আমি। আমি তোমাকে রিকোয়েস্ট করছি না, আদেশ করছি আমি, তুমি গ্রামে আসছো। দুটো কথাই কথা শেষ। রেওয়াজ খানের আদেশ মানতে বাধ্য ইয়ান। কোনো কথা না বলে রেখে দিল ফোন। ফোনের ওপাশ থেকে রেওয়াজ খান হাসছেন। তার নাতিকে তো আসতেই হবে, এত বছরের দায়িত্ব এবার বুঝে দিতে হবে না? আর ইয়ান খানকে তো সে দায়িত্ব মাথা পেতে নিতেই হবে। গাড়িতে বসে আছে রায়েত, ড্রাইভিং সিটে ইয়ান। দুজনেই চুপচাপ থাকলেও রায়েদের মাঝে অস্থিরতা বোঝা যাচ্ছে। সে প্রচণ্ড উৎকণ্ঠা নিয়ে বলল, ইয়ান, তুই জানিস মায়েরও শরীর নাকি খারাপের পথে। আই ক্যান বিলিভ দিস। 3 দিন না যেতে যেতে অসুস্থ হয়ে পড়েছে। এই নিয়ে 4 বার একই কথা বলল রায়েত। কিছুক্ষণ চুপ থেকে আবারও একই কথা বলছে সে। ইয়ান এবার শান্ত কণ্ঠে বলল, ভাই, মম, পাপা দুজনে ঠিক আছে। চাচুরা আমাদের গ্রামে নেওয়ার জন্য এমনটা করছে। তুই এবার নিজের মুখটা বন্ধ কর, আমার মাথা খেও না। ইয়ান, জাস্ট শাট আপ। অসুস্থতা নিয়ে ওরা মজা করবে, তাই না? তুই তোর অতিরিক্ত মাথা খাটানো বন্ধ কর। ইয়ান একটাও কথা বলল না। আর এখন বসে বসে সে রায়েতকে বোঝাবে না, নিজে গিয়ে যখন বোকা হবে তখন বুঝবে। 3 ঘন্টা ড্রাইভিং শেষে অবশেষে গ্রামের পথে প্রবেশ করলো ইয়ানের রোলস রয়েসটা। সারা পথ রায়েত ইয়ানকে ইনস্ট্রাকশন দিতে এসেছে। এত পথ, আশেপাশে তীব্র বাতাস হচ্ছে। ইয়ানের গাড়ির প্রত্যেকটা জানালা বন্ধ। ইয়ানের গাড়ি ধুলো উড়ে শু করে এগিয়ে যাচ্ছে গ্রামের দিকে। প্রচণ্ড শীত প্রভাতের পর অবশেষে গরমের ভাব ধরেছে। রাস্তার 2 পাশে মাঠ আর মাঠ। মানুষ অনেকেই নিজেদের কাজ ফেলে তাকিয়ে আছে ব্লু চকচকে কারটার দিকে। রোদের প্রখরতা একটু কমতেই বাড়ি থেকে বেরিয়েছিল পরি। গত 2 দিন বাড়ির সবার সাথে সুন্দর একটা সময় কাটিয়েছে সে। আপাতত আজ সে মায়ের চোখ ফাঁকি দিয়ে বেরিয়ে এসেছে। সারা মাঠ চক্কর দিয়ে এখন রাস্তায় এসেছে, থেমেছে। এখানটায় অনেক সুন্দর বাতাস, তাই রাস্তার ধারে ঘাসের উপর বসলো। মাথার উপর আম গাছের ছায়া। রাস্তায় এক পাল ভেড়ার জন্য অনেকক্ষণ রাস্তা আটকে আছে। বিকেল হওয়ায় তারা বাড়ি ফিরছে, কিন্তু এটা যেভাবে যাচ্ছে সেভাবে তো সন্ধ্যা হয়ে যাবে ইয়ানদের যেতে যেতে। ইয়ান এই ভেড়াগুলোর জন্য আগে যেতেও পারছে না। অবশেষে
অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে উঠল, গাড়ির কাছ নামালো। চোখে তার কালো সানগ্লাস। হাত বের করে ভেড়ার মালিকদের ডাকার চেষ্টা করলো, কিন্তু পারল না। আরও 5-6 মিনিট অপেক্ষা করলো, যেন তার ধৈর্যের পরীক্ষা নেওয়া হচ্ছে। গাড়ি থেকে বের হলো, গাড়ির কোটটা খুলে সিটে রেখে দিয়ে সামনে পা বাড়ালো। ওর দেখা দেখে রায়দও গাড়ির দরজা খুলে বেরিয়ে আসলো। ইয়ান একবার নিচের দিকে তাকালো, যেখানে এতগুলো বছর বিদেশে থেকেছে কোথায় একটুকু মাটির ছোঁয়া পায়নি প্রকৃতির এই মন জুড়ে দেওয়া বাতাস। ইয়ান জুড়ে শ্বাস টেনে নিল, তবে নিজের ভালো লাগা এক পরিমাণও মুখে প্রকাশ করলো না। আর রায়াদ ওর পেছনে এসে দাঁড়ালো। কখন এসব সরবে আর তারা যেতে পারবে কে জানে। এক্সকিউজ মি, এইদিকে একবার আসুন। জোর গলায় গম্ভীর আওয়াজ তুলে ডাকলো ইয়ান, কিন্তু তার এক ডাকে কাজ হলো না। আরও একবার ডাকতে হলো। একজন কৃষক টাইপের লোক পেছন ফিরে তাকালো। এইরকম শহরে বাবু আর চকচকে গাড়ি দেখে এগিয়ে আসলো। তার সাথে আরও দুজন ছিল। তারা ওখানে দাঁড়িয়ে অবাক হয়ে ওদের দুজনের দিকে তাকিয়ে থাকলো। আমরা জমিদার বাড়িতে যাব, আপনাদের জন্য দেরি হচ্ছে, আমাদের ওখানে পৌঁছানোটা আর্জেন্ট। রাত বলে উঠল, আপনারা কারা? এর আগে তো গ্রামে দেখিনি। রাত লোকগুলোর সাথে কথা বলতে লাগলো। ইয়ান আশেপাশে তাকিয়ে দেখতে লাগলো সব। অনেক বাচ্চাদের হাসাহাসি আর চিৎকার শোনা যাচ্ছে। এবার ওই দুজন লোক এগিয়ে আসতে লাগলো ওদের দিকে। অন্যরা নিজেদের জায়গা থেকে সরতেই ইয়ানের সামনে ভেসে উঠল এক গ্রামীণ দৃশ্য। একটা ষোড়শী কিশোরী, তার হলুদ সুতার কাজ করা গোলাপি কালারের ঘাগরা এক হাত দিয়ে কিছুটা উঁচু করে অন্য হাত দিয়ে ভেড়াদের সরিয়ে খিলখিল করে হাসতে হাসতে আসছে। দুটো বেনি দুপাশে আনা মায়াবী মুখে ঋণ ঋণে হাসিটার শব্দটা কানে এসে লাগলো ইয়ানের। তার পেছনে আরও কিছু ষোড়শী কিশোরীরা আর কিছু বাচ্চা। সময়টা তখন বিকাল, সূর্য একদিকে হেলে পড়েছে। তার তির্যক রোশনি এখন টকটকে লালচেতে পরিণত হয়েছে। গোধূলির সেই শেষ আলো এসে পড়েছে ষোড়শী কিশোরীর মুখের একপাশে। অন্যরকম এক সৌন্দর্য ঘিরে ধরেছে উজ্জ্বল শ্যাম মুখটায়। ইয়ান গম্ভীর মুখাবয়ব পকেটে হাত গুজে দাঁড়িয়ে সবটা দেখল। ইয়ান, ইয়ান। রাদের জোরালো ডাকে ইয়ান তার দিকে তাকালো। কি ভাবছিস? ডাকছি কতবার। ইয়া, বলো। আপনারা বড়বাবুর নাতি? আপনারা কি মেজো দাদাবাবুর ছেলেরা? উচ্ছ্বসিত অবাক কণ্ঠে প্রশ্ন করলো লোকটা। আর রায়াত তার দিকে তাকালো। লোকটার মুখের উজ্জ্বল ভাব আরো গাঢ় হলো। সে এক প্রকার দৌড়ে গেল রাস্তা থেকে ভেড়া সরে নিতে। চল, গাড়িতে ওঠ। রাদের কথা কানে আসতেই আরো একবার পেছন ফিরে দেখলো ইয়ান। অতঃপর গাড়ির দিকে এগিয়ে গেল। লোকগুলো লাঠি দিয়ে ভেড়াদের মধ্যখানে জায়গা করে দিল ইয়ানদের গাড়ি যাওয়ার জন্য। ইয়ানরাও বেরিয়ে গেল। জমিদার বাড়িতে রামরমা পরিবেশ। কত বছর পর বাড়ির ছেলেরা বাড়িতে আসছে। রাত এর আগে এলেও গত 8-9 বছরেরও বেশি সময় ইয়ান আসেনি। নিজের পড়াশোনা নিয়ে সে সব সময় ব্যস্ত। তারপর তো বিদেশেই চলে গেল। দেশে 3 বছর পর আসলেও গ্রামে আর পা রাখেনি। সবাই উত্তেজনার মধ্যে রয়েছে, কখন ওরা বাড়িতে আসবে। সবার আনন্দ যেন ধরে না। আব্দুল চাচাও আছে এর মাঝে। রায়াত আর ইয়ান যখন ছোট থাকতে আসতো গ্রামে, উনি তো কাঁধে করে কত ঘুরে বেরিয়েছেন। সেই সব ছোট্ট ছেলে এখন তর তাজা যুবকে পরিণত হয়েছে। কিরে পড়ি, এত দামি গাড়ি গ্রামে? তোদের বাড়িতেই তো যাবে। কে রে ওটা? পরে সরু চোখে ব্লু কার্টার যাওয়ার পথে চেয়ে রইল। সে নিজেও জানে না কে আসছে। কই, কার তো আসার কথা শুনলো না। নিঃসন্দেহে এই গাড়ি তাদের বাড়িতেই যাবে। জানি না, কই কারোর তো আসার কথা বললো না আম্মু। অন্যদেরও তো বলতে দেখলাম না। গাড়িটা কিন্তু হেভি দেখতে রে পরি আপ্পা। একটা 8 বছরের বাচ্চা ছেলে বলল। পরি মাথা ঝাঁকিয়ে সায় দিল। তা সুন্দর, তবে আমাদের দেখে কাজ নেই। আমরা যা করতে এসেছি তাই কর। বানর গাছে উঠ। একটা ছেলের মাথায় টোকা দিয়ে বলল পরি। সে ছেলেটা এগিয়ে গিয়ে রাস্তার ধারের বড় কামরাঙ্গা গাছের দিকে এগিয়ে গেল। রায়তা গাছের নিচে এগিয়ে যেতে যেতে পরির উদ্দেশ্যে বলল। জবা ঘাসের উপর ধপাস করে বসে বলল, আরে আলিফ, দেখ কিছু আনতে পারি নাই, তাই এত দেরি করতেছে। সমস্যা নাই, আজ বুড়িমার বাড়িতে যাব, চল তাড়াতাড়ি ঘর সবাই। সবাইকে তারা দিতে দিতে পরি বলল। জমিদার বাড়ির ইট পাথরের তৈরি সাইনবোর্ড পেছনে ফেলে ইয়ানদের গাড়ি ধুলোর গতিতে এগিয়ে চলল। কিছুক্ষণের মধ্যে বাড়ির গেটেও চলে আসলো ওরা। গাড়ির আওয়াজ শুনেই মুহূর্তের মধ্যে বাড়ির ভেতর থেকে সবাই বাহিরে চলে আসলো।
আর রায়াত হয়তো এবার বড় ধাক্কাটা খেলো যখন দেখলো নিজের মা বাবা নিজের সামনে সুস্থ এবং হাসি মুখে সশরীরে দাঁড়িয়ে আছে। তার অবাক দৃষ্টি তখন শুধু মা বাবার দিকেই নিবদ্ধ। ইয়ান গাড়ি থেকে নেমে দরজা বন্ধ করতে করতে চোখ তুলে একবার দেখলো রায়াতকে। সে তো আগে থেকে জানতো তার ভাই এত বড় ধোঁকা খাবে। ইয়ান দাঁড়াতেই তার ডান দিক থেকে কেউ এসে তাকে জড়িয়ে ধরলো। ইয়ারম্যান যাক, অবশেষে নিজের বাড়িতে পা দিলে। কণ্ঠটা রিয়াদের। ইয়ানের মুখের পরিবর্তন ঘটল না। সে আগের মতোই মুখাবয়বে নিজের সব থেকে প্রিয় চাচুকে জড়িয়ে ধরল। রিয়াদ হাসি মুখে ইয়ানকে ছেড়ে দাঁড়ালো। সে মাত্রই কলেজ থেকে আসলো, তার পোশাক দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। আর রাত তখনও অবাক হয়ে দাঁড়িয়ে আছে। সে যে বোকা হয়েছে তা বুঝে গেছে ইতিমধ্যেই। ইয়ান তো তাকে বলেছিল, কিন্তু সে নিজেই ইয়ানকে থামিয়ে দিল। এখন আফসোস হচ্ছে, ইয়ানের কথা পুরোটা শুনলে হয়তো এখন এই বোকার মতো মুখ করে থাকা লাগতো না। রিয়াদ এসে রায়াতকেও জড়িয়ে ধরলো। রায়াত হাসার চেষ্টা করে নিজেও চাচুকে জড়িয়ে ধরলো। মা বাবার উপর কিছুটা রাগ হলেও প্রকাশ করতে পারল না। তার স্বভাব বিরোধী তো এই রাগারাগি করা। সবাই এগিয়ে আসলো তাদের দিকে। রেওয়াজ খান এগিয়ে এসে আগে রায়াতকে জড়িয়ে ধরলো। দাদু ভাই, রাগ করার দরকার নেই, তোমার ভাইকে আনার জন্য এইসব, রাগ করো না। রায়াদের উদ্দেশ্যে বলল রেওয়াজ খান। অতঃপর ইয়ানকে জড়িয়ে ধরল। যাক, অবশেষে আসলে নিজের আসল ঠিকানায়। খুব শীঘ্রই তোমার দায়িত্বগুলো তোমাকে বুঝিয়ে দেবো। দায়িত্বের ভার নিতে প্রস্তুত তো, ইয়ান খান? খুব স্বাভাবিক মুখভঙ্গিতে বললেন রেওয়াজ খান। তবে তিনি যে মনে মনে কতটা খুশি হয়েছেন তা কেউ ধরতে পারবে না। বাড়ির সবার সাথে আলাপ শেষে ওদের ভেতরে নেওয়া হলো। ইয়ানের মুখভঙ্গি আগের মতোই গম্ভীর। রিতা নিজে রায়াদ ইয়ানের জন্য শরবত বানিয়ে আনলেন। হাসি মুখে রায়াদ আর ইয়ানের হাতে দিলেন শরবতের গ্লাস। রায়াত নিজের মা বাবার উপর রাগটা মিটে নিলেও তার প্রচণ্ড অস্বস্তি হচ্ছে। প্রায় 3 বছর পর গ্রামে আসলো। ডাক্তারি পেশায় আসার পর যেন আরো ব্যস্ত হয়ে উঠেছে। ধন্যবাদ আম্মু। পরীকে দেখছি না যে ও কোথায়। থ্যাংক ইউ বলতে গিয়েও থেমে গেল। গ্রাম যেহেতু, গ্রামের মানুষগুলোর সাথে মিশতে গেলে ইংরেজি কিছুটা ছাড়ার আছে। রায়াত হাসলো। বাচ্চা মেয়েটার সাথে তার খুব ভাব। তবে গ্রাম থেকে যাওয়ার পর ফোনে মাঝে মধ্যে আলাপ হলেও আস্তে আস্তে নিজের ব্যস্ততায় তার শেষ হয়ে যায়। রায়াত মাথা নেড়ে বলল, ও ছোটবেলার মতো চঞ্চল আছে। ওর তো 2 মাস পর রেজাল্ট দিবে, তাই না? রিতা হাসি মুখে মাথা নেড়ে সায় দিল। একটু পর নীরার পেছন পেছন তিতলি আসলো। তার হাতে ফলের ট্রে আর নীরার হাতে ভাজিপুরের ট্রে। দুজনে জল চৌকের উপরে রাখলো। জাহানারা ইয়ানের এক হাত ধরে বসে আছে। মনে মনে মাশাআল্লাহ যেন তার অগণিত বারবার বলা হয়ে গেছে। তার 2 নাতি তরতাজা যুবক। দেখে যেন তারই নজর লেগে যাচ্ছে। এমন না যে এই আধুনিক যুগে সে নাতিদের সাথে ভিডিও কলে কথা বলেনি, বলেছে। তবে সামনাসামনি দেখে যেন তারই নজর লেগে যাচ্ছে। তিতলি না তুমি? তিতলিকে দেখে প্রশ্ন করলো রায়াত। তিতলি মাথা নেড়ে বলল, জি ভাইয়া, ভালো আছেন? আমি ভালো আছি। পড়াশোনা কেমন চলে তোমার? জি ভাইয়া, ভালো। তিতলি তাকালো ইয়ানের দিকে। ইয়ানের গম্ভীর মুখ দেখে কথা বলতে তার অস্বস্তি হচ্ছে। তারপরও তো খারাপ দেখায় কথা না বললে, তাই একটু হেসে বলল, ইনান ভাইয়া কেমন আছেন? ইয়ানের গম্ভীর মুখ তখন নিজের বাবার দিকে ছিল। তিতলির মুখে নিজের নাম শুনে তিতলির দিকে তাকালো। গম্ভীর কণ্ঠে বলল, ভালো। তুমি? জি ভাইয়া, ভালো। ব্যাস এতটুকুই। এর বাহিরে তিতলি কিছু বলার মতোই পেল না। এমনিতে গম্ভীর মানুষ, তারপর এত বছর কখনো দেখা হয়নি। হঠাৎ রায়াদের গম্ভীর কণ্ঠ শুনে তিতলির ভাবনার ছাদ পড়ল। সে সহ সবাই তাকালো রায়াদের দিকে। না পাপা, ভুলেও এসব খাবে না তুমি। মিস্টার রাউসাদ নীরার নিয়ে আসা ভাজিপুরি হাত দিতে যাচ্ছিলেন হাসি হাসি মুখে। তবে রায়াত খপ করে তার হাত ধরে ফেললেন। রাউসাদের পাশে বসে থাকা রাশেদ মিটমিট করে হাসলেন। খা, এইবার বেশি করে খা রাউসাদ। ছেলে তোকে শাসন করতে চলে এসেছে। মিটমিট করে হেসে কথাটা বলল রাশেদ। আর রাউসাদ খানের মুখ ছোট হয়ে গেল। সে কিছু বলতে যাবে তার আগে তাকে থামিয়ে দিয়ে রায়াত বলল, একদমই না পাপা। আমি যতদিন আছি তোমাকে চোখে চোখে রাখবো। আমিও দেখব তুমি কি করে খাও। তোমার কোনো আইডিয়া নেই আমি কতটা দুশ্চিন্তা করছিলাম। রাশেদ হু হু করে হেসে উঠতে রায়াত তার উদ্দেশ্যে বলল, শুধু পাপাই নয়, তুমিও আমার নজরে থাকবে বড় চাচু। তোমাকেও এক পরিমাণ ছাড় দেব না আমি। রাশেদের হাসি মুখ চুপসে গেল।
রাজনীতিতে নাম নামলেও গ্রামে দাপট দেখিয়ে বেরিয়েছে। তাদের বিজনেসের একটা অংশ গ্রামে আর একটা পাশের শহরে, সে এইসব সামলায়। অথচ এখন ছেলের কাছে শাসন হতে হবে। তিতাস ভাই কোথায় বড় আম্মু? এতক্ষণ পর প্রশ্ন করে উঠল ইয়ান। পাপাকে শাসন করার জন্য রায়দ আছে, তাকে আপাতত হাত লাগাতে হবে না। আরে হ্যাঁ, আসল মানুষ কোথায়? যার বিয়ে তার খোঁজ নেই কেন? সেই তো আগে আসবে আমাদের আহ্বান করার জন্য। ইয়ানের কথায় রিজা হালকা হেসে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।